উৎস বলেছিল, বাসায় কি সার্ভেন্টের অকাল পড়েছে? যেটা পারো না সেটা করতে যাও কেন? রূপকথা আর কিছু বলেনি, কারণ দোষটা তো তারই ছিল। হঠাৎ আয়েশা বেগম ডাকে রূপকথার ধ্যান ভাঙল। দরজার দিকে তাকিয়ে দেখে তিনি আছেন। রূপকথা জিজ্ঞেস করলো, কিছু বলবেন? আয়েশা বেগম বলল, খেতে আসো। উৎস ফোন করেছিল, বলো আসতে একটু লেট হবে। রূপকথা জিজ্ঞেস করলো, লাঞ্চ করেছে উনি? আয়েশা বেগম বলল, না, এসে খাবে বলল। আসতে লেট হবে তাই আমাকে বলো তোমাকে খেয়ে নিতে। তুই খেয়ে নে, ও উৎস আসলে একসঙ্গে খাবে। আয়েশা বেগম পাশ কাটিয়ে রুমে ঢুকলো। রাবেয়া বেগম, কথাটা তিনি বলছেন। আয়েশা বেগম বলল, ওর আসতে লেট হবে, ততক্ষণ না খেয়ে থাকবে মেয়েটা? রাবেয়া বলল, জামাইয়ের জন্য না খেয়ে থাকবে না তো কার জন্য থাকবে? আয়েশা বলল, কিন্তু মা। বেচার বলতে পারল না। এর মধ্যে রাবেয়া বেগম ধমকে দিয়ে বলল, কোনো কিন্তু না, তুই আমার থেকে বেশি বুঝ। পুত্রবধূর সামনে এমন কড়া ধমক শুনে আয়েশা বেগম মনটা ভারী হয়ে গেল। রূপকথা শাশুড়ির হাত ধরে হাসি মুখে বলল, আপনি খেয়ে নিন, আমি আপনার ছেলে আসলে তার সঙ্গেই খাবো। রাবেয়া বেগম মুখ গম্ভীর করে বলল, এসেছি পর্যন্ত লক্ষ্য করছি তোমার মুখ দিয়ে মা বাবা এই দুটো ডাক বেরিয়ে হতে খুব কষ্ট হয়। এর কারণ কি? মুহূর্তে রূপকথার মুখটা চুপটি গেল। রাবেয়া রূপকথার মাথায় হাত দিয়ে বলল, আমার মেয়েটা দুইটা ছেলে, কোনো মেয়ে নেই, তাও ইচ্ছে করে কোনো পুতুল তাকে মা বলে ডাকবে। এই ফাঁকে আয়েশার দিকে তাকিয়ে বলল, কিরে, করে না বল? আয়েশা বেগম এবার মুখে গম্ভীরতা এনে বলল, মা, সব কিছু তোমার জোর জবরদস্তি একদম ভালো লাগে না। ওর মন থেকে মা ডাকটা না আসলেও কিভাবে ডাকবে? রাবেয়া বলল, আস্তে আস্তে শিখতে হবে। আয়েশা বেগম আর কিছু না বলে মায়ের উপর বিরক্ত হয়ে রুম ত্যাগ করলো। আয়েশা বেগম যেতেই রাবেয়া বেগম রূপকথার হাত ধরে বিছানায় গিয়ে বসলো। মাথায় হাত রেখে জিজ্ঞেস করলো, আমার কথায় কষ্ট পেয়েছো নিশ্চয়ই? রূপকথা বলল, না নানু, কষ্ট পাবো কেন? রাবেয়া বলল, কারণ আমি কষ্ট পাওয়ার মতো কথাই বলেছি। রূপকথা হেসে বলল, মোটেও না। রাবেয়া বেগম রূপকথার মাথা থেকে টাওয়ালটা খুলে চুল মুছে দিতে দিতে বলল, শোনো বোন, জামাইকে বসে রাখতে হবে, বুঝছো? রূপকথা লাজুক হেসে বলল, হুম। রাবেয়া বলল, তোমার জামাই প্রতিদিন অফিস আদালতে যায়, সুন্দর সুন্দর বেটি দেখে, এখন থেকে তাকে হাত না করলে পরে কি হবে বুঝতে পারছো? রূপকথা কিছু বলছে না। যেখানে স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো চিহ্নই নেই, সেখানে কে কাকে হাত করবে? এসব নিয়ে এখন রূপকথা একটু ভাবতে চায় না, কারণ ভাবলেই তার মন খারাপ হয়। রূপকথা চুট্টি করে রাবেয়া বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে তার ঘুম চলে আসলো। বিকেল 4টায় ওসব বাসায় আসলো। রুমে এসে দেখে রূপকথার নাক পর্যন্ত কম্পোটা জড়িয়ে ঘুমিয়ে আছে। উৎসর গায়ে ব্লেজার খুলে সোফায় রাখলো। এরপর ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে, ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে রূপকথার কাছ থেকে কম্পিউটারের এক সাইড নিয়ে গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। আজকে এতদিন পর অফিসে গিয়েছে, তাই কাজের চাপ একটু বেশিই ছিল, তাই এখন শরীরও ভীষণ ক্লান্ত লাগছে। সন্ধ্যা 6টায় ঘুম ভাঙতেই রূপকথা কিছুটা চমকে উঠল, কারণ তার পাশে উৎস ঘুমিয়ে আছে, আর সে উৎসর গায়ের উপর এক পা তুলে দিয়েছে। ঘটনা বোঝার খানিক পরেই রূপকথা উৎসর গা থেকে পা নামিয়ে সরে আসলো। এরপর কিছুক্ষণ উৎসর দিকে নীরবে তাকিয়ে থেকে উঠে বসলো। গলা থেকে ওড়নাটা খুলে গায়ে জড়িয়ে নিল। ঠান্ডা লাগছে তার। তারপর বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে এসে একবার ভাবলো উৎসকে ডেকে জিজ্ঞেস করবে কিছু খেয়েছে কিনা। পরক্ষণই আবার নিজের ভাবনাকে ঝেড়ে ফেলে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে লিভিং রুমের সোফায় বসে গল্প করছে রাবেয়া বেগম আর আয়েশা বেগম। রূপকথা গিয়ে তাদের পাশে বসলো। আয়েশা বেগম রূপকথাকে দিয়ে জিজ্ঞেস করলো, ভাত খাবে নাকি অন্য কিছু বানিয়ে দেব? রূপকথা বলো, না, ভাত খাবো না। আয়েশা জিজ্ঞেস করলো, উষু উঠেছে? রূপকথা বলো, না। রাবেয়া বেগম বলো, ডাকুনি? যাও যাও, ডেকে নিয়ে আসো, উষু তো কিছু খায়নি। রূপকথা মনে মনে বেশ বিরক্ত হলো, তবে মুখে বুঝতে দিল না। বলে, উনি ঘুমাচ্ছে, তাই আর ডাকলাম না। কাঁচা ঘুমিয়ে উঠলে পরে ক্ষতি হবে, তাই আর কি। রাবেয়া বেগম বুঝলো। বলো, উৎস তো দেরি করে আসবে, আমিও বুঝতে পারিনি। বুঝতে পারলে তোমাকে এতক্ষণ না খেয়ে থাকতে বলতাম না। রূপকথা হেসে বলল, ব্যাপার না।
এরপর উঠে কিচেনে চলে গেল। সেখানে গিয়ে দেখলো সার্ভেন্টরা সন্ধ্যার নাস্তা তৈরি করে। রূপকথাকে দেখে ফাতেমা জিজ্ঞেস করলো, কিছু লাগবে ম্যাম? রূপকথার সরল উত্তর, বলল, কিছু খাবো আমি। ফাতেমা বলল, আপনি ডাইনিং রুমে গিয়ে বসুন, আমি নাস্তা নিয়ে আসছি ম্যাম। রূপকথা ডাইনিং রুমে গিয়ে বসলো। তার পিছু পিছু ফাতেমা গেল নাস্তার ট্রে হাতে। আজকে সন্ধ্যার নাস্তা ভাপা পিঠা, পাটিসাপটা আর খাঁটি খেজুরের রস। প্রতি বছর এই দিন মানে শীতকাল আসলেই রূপকথাদের বাসায় এই ধরনের পিঠাগুলো বানাতে হতো। হঠাৎ বাসার চিত্র এখানে দেখে বাসার কথা মনে পড়ে গেল। ফাতিমার ট্রেটা রূপকথার সামনে রেখে বলো, ম্যাম, খেয়ে জানাবেন কেমন হয়েছে। রূপকথা হেসে বলো, অবশ্যই, রেটিং দেব। রূপকথা খাওয়া শুরু করলো। পাটিসাপটা একটু মুখে নিতেই বুঝলো দেখতে যেমন ইয়ামি হয়েছে, খেতেও ঠিক তেমনই হয়েছে। রূপকথা খাওয়া যখন শেষের দিকে, তখন উষা নিচে এসে তার সামনে চেয়ারটাই বসলো। রূপকথা একটি বারের জন্য তার দিকে তাকালো না। উষা চুপচাপ মুখে হাত দিয়ে তার দিকে তাকিয়ে আছে। রূপকথা যখন বুঝলো উষা তার দিকে তাকিয়ে আছে, তখন কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। শুধু বউকে দেখলেই হবে? আমাকেও তো একটু দেখতে পারো। উষার উদ্দেশ্যে কথাটা বলে রাবেয়া বেগম পাশে চেয়ারটায় বসলো। উষা হেসে বলো, সারা জীবন তো তোমাকেই দেখলাম ডার্লিং, আর কত দেখব? রাবেয়া বেগম বলো, পুরনো হয়ে গেছি তো, আর দেখতে মন চাচ্ছে না, বুঝেছি। উষা হেসে মজা করে তার গাল টেনে দিল। রাবেয়া বেগম বলো, দুপুরে এসে না খেয়ে ঘুমিয়েছিলে কেন? উষা বলল, আমি তো দুপুরে আসিনি, বিকেলে এসেছি, আর দেরি হয়ে যাওয়াতে অফিস থেকে খেয়ে এসেছি। কথাটা শুনে রূপকথার হাত থেমে গেল। মাথা যেন আগুন লেগে এলো। মনে মনে বলো, মশাই ঠিকই বাইরে থেকে গিয়ে লিখিয়ে এসেছে, অথচ আমি যে না খেয়ে তার জন্য অপেক্ষা করছি, সেদিকে কোনো হুঁশই নেই। রাবেয়া বেগম বলো, তুমি খেয়ে এসেছো? আগেই বলবে তো। নাকি এদিকে রূপকথা তোমার জন্য না খেয়ে অপেক্ষা করছে? কথাটা শুনে উৎস রূপকথার দিকে তাকালো। দেখলো মেয়েটা খাওয়া থামিয়ে নিচের দিকে তাকিয়ে বসে আছে। উৎস মনে মনে বলল, এ কি রেগে আছে, তার মধ্যে আবার আমার জন্য না খেয়ে অপেক্ষা করেছে। হায় আল্লাহ, কি যে হবে। রূপকথা চুপচাপ খাবারটুকু খেয়ে রুমে চলে গেল। রূপকথা যেতে উৎস রাবেয়া বেগমকে বলল, আমি তো রূপকথাকে নিয়ে আম্মাকে খেয়ে নিতে বলেছিলাম, ও খায়নি কেন? রাবেয়া বলো, ওকে আমি বলেছিলাম তোমার জন্য অপেক্ষা করতে। উৎস বলো, তার মানে কেউ কলেজ থেকে এসেছে পর্যন্ত কিচ্ছু খায়নি? রাবেয়া বলো, কই খেলো? তাদের কথার মধ্যে আয়েশা বেগম আর ফারুক সাহেব এসে যুক্ত হলো। আয়েশা বলো, কি গোপন আলোচনা হচ্ছে দুজনের মধ্যে? রাবেয়া হেসে বলো, তেমন কিছু না, এমনি। এরপর সার্ভেন্ট এসে নাস্তা দিয়ে গেল। সবাই টুকটাক কথা বলতে বলতে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করে উষো রুমে এসে দেখে রূপকথা পড়তে বসেছে। উষো তার সঙ্গে কিভাবে কথা বলবে বুঝতে পারছে না। অনেক ভেবে জিজ্ঞেস করলো, তোমাদের ক্লাসে ফার্স্ট কে হয়েছে জানো? রূপকথা কোনো উত্তর দিল না, নিজের মতো পড়ছে। উষো বলল, তোমাকে কিছু জিজ্ঞেস করছি। রূপকথা এবার কোনো উত্তর দিল না। উষো এবার রূপকথার পাশে গিয়ে দাঁড়ালো। বলল, কি হয়েছে, কথা বলছো না কেন? কি করেছি আমি? রূপকথা এবার মোবাইলটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। তবে এবার আর উৎস আর পিছু নিল না। রুম থেকে ফোন আর কম্পিউটার নিয়ে স্টাডি রুমে চলে তার এখন অনেক কাজ বাকি। রূপকথার সঙ্গে পরে কথা বলে নেবে, আপাতত ওর মাথা ঠান্ডা হোক। অন্যদিকে রূপকথা ভেবেছিল উৎস হয়তো তার পিছন পিছন ব্যালকনিতে এসে তাকে সরি বলবে, কিন্তু তার ভাবনায় ভুল প্রমাণ করে উৎস চলে গেল। রূপকথা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। বলো, আমি হয়তো একটু বেশি আশা করে ফেলছি। এর মধ্যে হঠাৎ হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো, কেমন আছো সুশিকধা? রূপকথা বিরক্ত হলো। সেই অপরিচিত নাম্বার না? কয়েকদিন পর মেসেজ দিয়ে এটা ওটা জিজ্ঞেস করে। রূপকথা সিন করে রেখে দেয়, কিন্তু আজকে রিপ্লাই দিল। লিখলো, কি আপনি ভাই, বিরক্ত করেন কেন? অপরিচিত ব্যক্তিটি বলো, আমি কে হতে পারি বলেন তো? রূপকথা বলো, আমি কিভাবে বলবো আপনি কোন জিনের বাদশা? না না, আমি কোনো জিনের বাদশা টাসা নই। আমি আপনার মতে একজন রক্ত মাংসে গড়া মানুষ। আপনি কি আমাকে চেনেন? জি। কতটুকু? বলবো সময় হলে। কিসের সময়? সময় আসুক, তখন না হয় বলবো।
রূপকথা আর কোনো রিপ্লাই দিল না। বিরক্ত লাগছে তার, তবুও ব্লক করতে পারছে না, শুধুমাত্র এটা কে সেটা দেখার জন্য। রূপকথা এবার ফোনটা রুমে রেখে আসলো। আসার সময় একটা শাল নিয়ে আসলো। এরপর শালটা গায়ে জড়িয়ে দোলনায় হাত পা সব একসঙ্গে তুলে বসলো। পুরোদমে শীত পড়েছে, কুয়াশার চারপাশটা ঘিরে ধরেছে। রূপকথা দোল খেতে খেতে গুনগুনিয়ে গান গাইছে, তোমার চিরচেনা পথের ওই সীমা ছাড়িয়ে। রাত 10টায় উষো রুমে আসলো। রুমে কোথাও রূপকথাকে না দেখতে পেয়ে ব্যালকনিতে চলে গেল। দেখতে পেল দোলনায় হাত পা সব একসঙ্গে করে একটা বিড়াল সোনা গায়ে শাল জড়িয়ে ঘুমিয়ে আছে। সামনে বেবি হেয়ারগুলো চোখে মুখে পড়ে আছে। উষো চুপচাপ কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়ে রইল। এরপর ডাকলো, রূপকথা, এই রূপকথা। কয়েকবার ডাকার পর রূপকথা ঘুম ভাঙলো। হাই তুলে ঠিক করে বসলো। সামনে তাকাতেই দেখলো উৎস দাঁড়িয়ে আছে। তাকে দেখে রূপকথা বাইরের দিকে তাকালো। উৎস মুচকি হেসে বলল, ডিনার করবে না? 10টা বেজে গেছে। রূপকথা উঠে ওয়াশরুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে এসে নিচে চলে গেল। উৎস তখনও আগের মতোই দাঁড়িয়ে রইল। রূপকথা যেতে বলো। একরত্তি একটা মেয়ে, অথচ কত রাগ, নির্ঘাত দানি লঙ্কা। এরপর সে নিজেও নিচে চলে গেল। গিয়ে দেখলো রূপকথা অলরেডি সবার আগে খাওয়া শুরু করে দিয়েছে আর বাকিদের সঙ্গে টুকটাক কথা বলছে। উৎস দেখে ফিরেও তাকালো না। উৎস গিয়ে তার পাশে চেয়ারটাই বসলো। খাওয়ার মাঝে আয়েশা বেগম ফারুক সাহেবকে বলল, উদয়টা কোনো খোঁজখবর জানেন? ফারুক সাহেব শক্ত গলায় বলল, জেনে কি করব? আয়েশা বেগম বলল, কতদিন হয়ে গেছে ছেলেটা বাসায় আসে না। উৎস বলল, ও জানে বাসায় আসলে ওর কপালে দুঃখ আছে, তাই আসে না। আয়েশা বেগম বলল, মাফ করে দাও, তোমার ভাই তো। উৎস বলল ও হ্যাঁ, আমারই তো ভাই, যে কিনা আমার সর্বনাশ করার জন্য একটা বেহায়া মেয়েকে লেলিয়ে দিয়েছিল। আয়েশা বেগম চুপ হয়ে গেল, কিছু বলল না। রাবেয়া বেগম বলল, এই ছেলেকে যেভাবেই হোক ধরে বেঁধে একটা বিয়ে পড়িয়ে দাও, দেখবে বউ পেলে সব ঠিক হয়ে যাবে। রাবেয়া বেগম কথা শুনে সবাই খাওয়া থামিয়ে রূপকথার দিকে তাকালো। রূপকথা খাওয়া থামিয়ে বলল, হ্যাঁ, এবারও আপনার আদরের ছোট নাতির বিয়ের আসরে একটা মেয়েকে রেখে পালিয়ে যাক, তারপর আপনারা সবাই মিলে আপনার বড় নাতিকে বলির পাঠা বানান, তাই তো? এটাই তো চান নাকি? সবাই রূপকথার কথায় অবাক হলো। রূপকথা বলো, কিন্তু এবার তো সেটা হবে না, কারণ আমি হতে দিব না। আয়েশা বেগম বলল, কিভাবে কথা বলছো তুমি? রূপকথা বলো, আমার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলার পরও জিজ্ঞেস করছেন কিভাবে কথা বলছি? আমি আপনার নিজের মেয়ে হলে পারতেন এই কথাটা বলতে? ফারুক সাহেব বলল, নিজের মেয়ে পরের মেয়ে, এসব কেমন কথা মা? আর এসব কথা এখন উঠছেই বা কেন? রূপকথা বলো, আপনার তুলছেন বলেই উঠছে। রূপকথা আর কিছু না বলে হাত ধুয়ে উঠে চলে গেল। রূপকথা যেতেই উৎস বলো, ও কিন্তু ভুল কিছু বলেনি, আমি ওর সঙ্গে একমত। ফারুক সাহেব বলো, আচ্ছা হয়েছে, সবাই খেয়ে নাও। এসব আলোচনা এখন বাদ। সবাই চুপচাপ ডিনার শেষ করে যার যার রুমে চলে গেল। উৎস রুমে এসে দেখলো রূপকথা হোমওয়ার্ক করছে। উৎস বলল, নিচে এভাবে কথা বললে কেন? বড়দের সঙ্গে কেউ এভাবে কথা বলে? রূপকথা কিছু বলল না। উৎস বিরক্ত হয়ে বলল, যা মনে চায় করো, কিছু বলবো না। উৎস ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এরপর ফ্রেশ হয়ে এসে এক কমফোর্টার জড়িয়ে শুয়ে পড়ল। রূপকথা হোমওয়ার্ক শেষ করে রাবেয়া বেগমের রুমে গেল। দেখলো তিনি শুয়ে পড়েছেন। রূপকথা গিয়ে তার রুমের লাইট জ্বালালো। এরপর তার পায়ের কাছে বসে পা ধরে বলল, আই এম সরি নানু, আমাকে মাপ মাপ করে দিন। আমি না চাইতেই আপনাকে কষ্ট দিয়ে ফেলছি, যেটা আমি মোটেও চাইনি। তখন আমার মাথা গরম ছিল, তাই কি বলতে কি বলেছি বুঝতে পারিনি। প্লিজ এবারের মতো মাফ করে দেন। রাবেয়া বেগম চোখটা মাত্র লেগে এসেছিল। হঠাৎ কেউ পাও ধরায় সজাগ হলো। দেখলো রূপকথা এসেছে। রূপকথার কথা শুনে তার হাসি এলো। বলো, আরে ওঠো, পা ছাড়ো, কিছু মনে করিনি আমি। রূপকথা বলল, মিথ্যে বলছেন, আমি জানি আপনি কষ্ট পেয়েছেন। রাবেয়া বেগম হেসে বলল, পাগলামি না করে ঘুমাতে যাও। রূপকথা বলল, আগে বলুন মন থেকে মাপ করে দিয়েছেন। রাবেয়া বেগম বলল, আচ্ছা যাও, মন থেকে মাপ করে দিলাম। রূপকথা বলল, ওকে, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।
রাবেয়া বেগম শেষে ইংরেজিটুকু বুঝলো না, তাই কোনো উত্তর দিতে পারলো না। রূপকথা লাইট নিভিয়ে দরজাটা হালকা করে লাগিয়ে দিয়ে নিজেদের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখলো উৎসর কোনো সারা শব্দই নেই। রূপকথা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেল। এরপর ফ্রেশ হয়ে এসে হাতে পায়ে লোশন ময়শ্চারাইজার লাগিয়ে নিল। সবশেষে পানি খেয়ে রুমের লাইটগুলো নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে উৎসর পাশে গিয়ে শুয়ে পড়ল। শোয়ার কিছুক্ষণের মধ্যে ঘুম আসতেই রূপকথা গিয়ে উৎসর বুকে পিঠ লাগিয়ে তার সঙ্গে একদম মিশে গেল। তখন উৎসর ঘুম আসেনি। সে রূপকথার কাণ্ড দেখে ঠোঁট টিপে হাসলো। এটা নতুন কিছু না, রূপকথা প্রতিদিন তার সঙ্গে লেগে শোয়া। আজকে তো তার ভাগ্য ভালো যে গায়ের উপর হাত পা তুলে দেয়নি। আজকে উৎসর সাহস করে একটা কাজ করে বসলো। পেছন থেকে রূপকথাকে জড়িয়ে ধরলো। মনে মনে বলো, এ তো হেজিটেশনের কি আছে, আমারই তো বিয়ে করাবো। এসব ভাবতে ভাবতে উৎসর চোখ লেগে আসলো। উৎস নাড়াচাড়া না দেখে রূপকথার চোখ খুলে তাকালো। তার ঘুম আসেনি, এতক্ষণ সে অভিনয় করছে। সে প্রথম তাকে তো সুন্দর করে জড়িয়ে ধরলো। নিঃসন্দেহে সুন্দর এবং নতুন এক অনুভূতি, কিন্তু রূপকথা এখন এসবে পাত্তা দিল না, কারণ তার তো এখন উৎসকে ধরে গিচ্ছা করে একটা কামড় দিতে মন চাচ্ছে। মনে মনে বলল, কেউ রাগ অভিমান করলে যে সুন্দর করে সরি বলতে হয় সে মিনিমাম কমন সেন্সটুকু নেই বেয়াদব। হুদাই পিছনে বিড়ালের মতো ঘুরঘুর করে লাভ নাই, এবার সরি না বললে মাপ নাই। পরের দিন দুপুর 1টায় অডিটোরিয়ামের রুমে বসে অপেক্ষা করছে রূপকথা সহ ইন্টার সেকেন্ড ইয়ারের সকল শিক্ষার্থী। ফার্স্ট সেকেন্ডের থার্ড কী হবে এটা নিয়ে অলরেডি শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। রূপকথা নিশ্চুপ বসে আছে, ইতু আর ওয়াহি মাঝখানে। মাঝের সারির পেছনের বেঞ্চগুলোতে জায়গা হয়েছে তাদের। ছাত্রছাত্রী বেশি হওয়াতে অনেকে বসার জায়গা পায়নি, দাঁড়িয়ে আছে। সবার আলোচনার অবসান ঘটিয়ে প্রিন্সিপাল সহ সকল বোর্ড মেম্বার এসে উপস্থিত হলো। তারা রুমে প্রবেশ করতে শিক্ষার্থীরা সবাই দাঁড়িয়ে সম্মান জানালো। রূপকথা দাঁড়িয়ে সবাই সামনে তাকালো, দেখলো উৎসও এসেছে। মনে মনে বলল, ও আচ্ছা, মশাই যে বোর্ড মেম্বার, আমি তো তা ভুলেই গিয়েছিলাম। এরপর গাল ব্যাকা করে বসে পড়ল। ইতু ওয়াহিকে বলল, এই ওয়াহি দেখ দেখ, উৎস যাওয়াত আগের থেকে বেশি সুন্দর হয়ে গেছে। লোকটা বয়স যেন দিন দিন কমে যাচ্ছে। ওয়াহি বলল, এমনভাবে বলছিস বেচারা তো নজর লেগে যাবে। ইতু বলল, বেটা ভালো না, আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই। ওয়াহি বলল, ফেসবুক পাসওয়ার্ড হয়তো বইয়ের কাছেই আছে, তাই মেয়েদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারে না। ইতু বলল, বেডা আবিয়াইতা, বই কই থেকে আসবে? ওয়াহি বলল, 3-4 মাস আগে বিয়ে করেছে শুনলাম। ইতু রূপকথার কাছে ঢলে পড়ে বলল, না, এ আমি বিশ্বাস করি না। এতক্ষণে রূপকথার মুখ খোলো, হেসে বলল, আপা, রিলেটিভ মাইনা নে। ইতু বলল, কিন্তু বেডাটা সুন্দর আছিল। ওয়াহি বলল, তোর চোখে তো সব বেডাই সুন্দর। কেউ আর কিছু বলতে পারল না। একজন স্যার মাইক হাতে নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। এরপর সবাইকে থামতে বলল, তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো আজকে তোমাদের এখানে ডাকার আসল কারণ কি। আমি আশা রাখবো তোমরা সবাই একটু চুপচাপ থেকে আমাদের কিছু বলার সুযোগ দেবে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত স্যার ম্যামেরা। এছাড়াও উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত বোর্ড মেম্বাররা। এখন আমাদের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আশা করছি সবাই স্যারের সাথে মনোযোগ দিয়ে শুনবে। এরপর প্রিন্সিপাল স্যার বক্তব্য দেওয়া শুরু করলেন। এই লোকটা 5 মিনিট কথা বলবে বলে পাক্কা 1 ঘন্টা বকবক করলেন। না না, এটা তার নতুন অভ্যেস না, প্রতিটা মিটিং অনুষ্ঠানে উনি এমন করেন। অন্যদিকে উৎস কানে ব্লুটুথ লাগিয়ে একধারে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। এসব বকবক শুনতে তারও ইচ্ছে করছে না। এবার আসলো সে কাঙ্ক্ষিত সময়। প্রথমে সায়েন্সের ফার্স্ট সেকেন্ড থার্ড কী হয়েছে সেটা জানানো হলো এবং তাদের সামনে ডাকা হলো। এরপর কমার্সের ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদেরও ডাকা হলো। এবার আসলো আর্টসের পালা। যে স্যার অ্যাঙ্কারিং করছেন তিনি হেসে সবার উদ্দেশ্যে বলেন, তোমরা কি জানো আর্টসের যারা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে তারা কিন্তু সায়েন্স এবং কমার্সের ওদের থেকে বেশি নাম্বার পেয়েছে। সবার মধ্যে আবারও আলোচনা শুরু হয়ে গেল।
সে কাঙ্ক্ষিত দুজন মানুষকে নিয়ে ভীষণ আগ্রহ নিয়ে সবাই অপেক্ষা করছে আর্চের ফার্স্ট এবং সেকেন্ড কে হয়েছে তা শোনার জন্য। চেয়ার ঘোষণা করলেন, প্রথমে হয়েছেন আন্নাত আহমেদ আদিন, সেকেন্ড হয়েছে রূপকথা আহসান এবং থার্ড হয়েছে মিশমিন নারুম্মাহা। তোমরা তিনজন প্লিজ সামনে চলে এসো।